আপনি কি কখনো কল্পনা করেছেন যে গ্রিজ আর কালিতে ঢাকা দুটি সাধারণ হাতের অধিকারী একজন নিতান্ত সাধারণ মানুষ, যার নিজের জীবনেও দুবেলা দুমুঠো খাবারের কোনো নির্দিষ্ট আশ্রয় নেই, সেই হাত দুটি শত শত মেয়ের ভাগ্যের লেখক হয়ে উঠতে পারে? এটি কোনো কল্পকাহিনীর অলীক ছায়া নয়, বরং এক অবিশ্বাস্য বাস্তব, যা সমগ্র বিশ্বের সামনে মানবতার এক নতুন, অদ্ভুত এবং গভীর অনুপ্রেরণাদায়ক সংজ্ঞা তুলে ধরেছে। পবিত্র নগরী অযোধ্যার উপকণ্ঠে, যেখানে শহরের হইচই ধীরে ধীরে থিতিয়ে আসতে শুরু করে এবং ধুলোবালি ঘেরা মেঠো পথের যাত্রা শুরু হয়, সেখানে রাস্তার পাশে টিনের জরাজীর্ণ ছাদযুক্ত একটি ক্ষুদ্র দোকান ছিল। সেই সাধারণ দোকানে বসে থাকা এক যুবক, যার বয়স ৩৫-এর কাছাকাছি হবে, পুরো এলাকায় সাইকেলওয়ালা গোপাল ভাই নামে পরিচিত ছিল। গোপালের জামাকাপড় সবসময় সাইকেলের কালো গ্রিজ আর উড়ন্ত ধুলোয় মাখামাখি থাকত। তার হাতে সবসময় স্ক্রুড্রাইভার বা রেঞ্জ থাকত। কিন্তু তার শ্যামলা মুখে এমন এক অলৌকিক তেজ আর স্থিরতা ছিল, যেন কোনো নির্জন আশ্রমে বসে থাকা কোনো তপস্বী। তার সাথে ২ মিনিট কথা বললেই মানুষের মন এক অদ্ভুত শান্তিতে ভরে যেত। গোপালের সেই ছোট দোকান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে মেয়েদের একটি বড় সরকারি স্কুল ছিল। আশেপাশের ডজনখানেক ছোট বড় গ্রামের মেয়েরা সেখানে পড়াশোনা করতে আসত। সেই পিছিয়ে পড়া গ্রামগুলোতে যাতায়াতের কোনো মাধ্যম ছিল না, না বাস চলত আর না অটো। তাই সেই গরিব ঘরের মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ার একমাত্র ভরসা ছিল তাদের পুরনো সাইকেলগুলো। গোপালের নিয়ম ছিল কোনো মন্দিরের পূজারীর মতো একদম পাকা। সে রোজ ভোরবেলা ব্রহ্মমুহূর্তে ঠিক ৫টায় ঘুম থেকে উঠত। পাশের ঘাটে স্নান আর ধ্যান করার পর সকাল ৬টা বাজতে না বাজতেই সে তার দোকানের শাটার তুলে দিত। সে ভালো করেই জানত যে এটাই সেই সময় যখন দূর দূরান্তের গ্রাম থেকে মেয়েরা শিক্ষার মন্দিরের দিকে বের হয়। কাঁচা আর উঁচু নিচু রাস্তার কারণে কোনো না কোনো মেয়ের সাইকেল পথিমধ্যে নষ্ট হয়েই যেত। কারো টায়ারের হাওয়া বেরিয়ে যেত, কারো চেন বারবার পড়ে যেত, তো কারো ব্রেক তার ছিঁড়ে যেত। গোপাল কপালে একটুও ভাঁজ না ফেলে, কোনো বিরক্তি ছাড়াই হাসি মুখে তাদের সাইকেল ঠিক করে দিত। যখনই কেউ সংকোচ করে জিজ্ঞেস করত, ভাইয়া কত টাকা হলো, তখন সে তার গ্রিজ মাখা হাত মুছতে মুছতে শুধু এটুকুই বলতো, আরে খুকি, তোমার যা মন চায়, তোমার যা সামর্থ্য আছে, সেটাই ভগবানের নাম নিয়ে ক্যাশবক্সে ফেলে দাও। অনেক সময় এমন হতো যে মেয়েরা বিষণ্ণ হয়ে বলতো, গোপাল ভাইয়া, আজ তো আমার কাছে একটা টাকাও নেই, বাবা টাকা দেয়নি। এতে তার হাসি আরও চওড়া হতো। সে খুব আদর করে বলতো, টাকা আজ নেই তো কাল আসবে বোন, শুধু তুমি তোমার পড়াশোনা থামিও না, বিদ্যার চেয়ে বড় কোনো সম্পদ নেই। ধীরে ধীরে গোপাল ভাইয়ার এই নিঃস্বার্থ সেবার কথা পুরো অযোধ্যা অঞ্চলের গ্রামগুলোতে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারল যে রাস্তার পাশে বসা সেই সাইকেল মেকানিক কোনো মেয়েকেই কখনো খালি হাতে বা হতাশ করে ফিরিয়ে দেয় না। তারপর একদিন শীতের এক হাড় কাঁপালো সকাল ছিল। কুয়াশা এতটাই ঘন ছিল যে কয়েক কদম দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছিল না। সময়টা সকাল প্রায় ৭টা হবে, যখন এক অত্যন্ত রোগা পাতলা ভীত এক মেয়ে তার জংধরা ভাঙাচোরা সাইকেল টেনে টেনে গোপালের দোকানে এসে থামল। সেই বাচ্চার স্কুলের ইউনিফর্ম পরিষ্কার থাকলেও জায়গায় জায়গায় খসে পাতলা হয়ে গিয়েছিল। সে শীতে কাঁপতে কাঁপতে খুব ধীর আর কান্না ভেজা গলায় জিজ্ঞেস করল, গোপাল ভাইয়া, এই আবর্জনা হয়ে যাওয়া সাইকেলটা কি আবার রাস্তায় দৌড়াতে পারবে? আপনি কি এটাকে বাঁচিয়ে তুলতে পারেন? গোপাল কাজ থামিয়ে সেই সাইকেলটা পরীক্ষা করল। অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। টায়ার পুরোপুরি ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চেন জং ধরে লোহার দণ্ডের মতো শক্ত হয়ে গিয়েছিল। প্যাডেলগুলো তেড়া হয়ে বেঁকে গিয়েছিল, আর ব্রেকের তো নাম নিশানাও ছিল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং সত্যিটা জানিয়ে মাথা নাড়ল। খুকি, এটার তো শুধু কঙ্কালটাই বেঁচে আছে, এটাকে সাজাতে তো অনেক খরচ হয়ে যাবে, তার চেয়ে ভালো তুমি অন্য কোনো সাইকেল নিয়ে নাও। এ কথা শোনা মাত্রই মেয়েটির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার কাঁপতে থাকা হাত দিয়ে পুরনো ইউনিফর্মের পকেট থেকে দুমড়ানো মোচড়ানো ২০০ টাকা বের করে গোপালের দিকে বাড়িয়ে দিল। ভাইয়া, আমার কাছে মোট জমাই ২০০ টাকাই আছে। আজ যদি এই সাইকেল না চলে, তবে আমার স্কুলের দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। গোপাল তার কাজ ছেড়ে প্রথমবারের মতো সেই বাচ্চার চোখের দিকে তাকাল। সেই চোখে শুধু ভয় ছিল না, বরং পরিস্থিতির কাছে হেরে যাওয়ার এক গভীর অসহায়ত্ব ছিল। তোমার বাড়িতে আর কেউ নেই যে তোমাকে সাহায্য করতে পারে? গোপাল নরম সুরে জিজ্ঞেস করল।
এই প্রশ্ন শোনা মাত্রই যেন সেই বাচ্চার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ দিয়ে অশ্রু ধারা বইতে শুরু করল। ফুঁপিয়ে ফুঁপিয়ে সে বলল, আমার মা আর এই পৃথিবীতে নেই ভাইয়া। বাবা এক ভয়ানক অসুখে শয্যাশায়ী। ঘরে খাবার পর্যন্ত জোটে না। যদি আমার স্কুল ছুটে যায় তবে আমার জীবন এই অন্ধকারেই শেষ হয়ে যাবে। আমার পড়াশোনাটুকুই আমার শেষ আশা। কথা বলতে বলতে সে মাটিতে বসে ডুকরে কাঁদতে লাগল। একটি মেয়ের এই যন্ত্রণার চোখের জল দেখে গোপাল স্তম্ভিত হয়ে গেল। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। সে কিছুক্ষণ একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সে নিজের জায়গা থেকে উঠল, দোকানের ভেতরে গেল এবং নিজের ভালো সচল সাইকেলটা বাইরে বের করে আনল। সে সাইকেলটা মেয়েটির সামনে দাঁড় করালো এবং ভারী গলায় বলল, এই নাও, এটা ধরো, আর দেরি না করে স্কুলে যাও। মেয়েটি ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। না ভাইয়া, এটা তো আপনার সাইকেল। আপনার রুটি-রুজি তো এটা দিয়ে চলে। আমি এটা কিভাবে নিতে পারি? গোপাল দৃঢ়তার সাথে বলল, এখন থেকে এটা তোমার। আমার রুটি-রুজির চেয়ে অনেক বেশি জরুরি তোমার পড়াশোনা। বিদ্যাদানই সবচেয়ে বড় দান। মেয়েটি কাঁদতে কাঁদতে আবার সেই 200 টাকা এগিয়ে দিল, কিন্তু গোপাল হাত সরিয়ে নিল। এই টাকা নিজের কাছে জমিয়ে রাখো খুকি, বাবার ওষুধের কাজে আসবে। সেই মেয়েটি কাঁপতে কাঁপতে সাইকেলের হ্যান্ডেল ধরল। তারপর সে হঠাৎ নিচু হয়ে ধুলোমাখা মেঝেতে বসে গোপালের পা ছুঁয়ে প্রণাম করল। গোপাল অপ্রস্তুত হয়ে 2 কদম পিছিয়ে গেল। আরে আরে, এটা কি করছো? মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়, তাদের পাঁচ হতে নেই। মেয়েটি উঠে হাত জোর করল এবং কান্না ভেজা গলায় শুধু বলল, ভগবান আপনাকে সব সময় সুখে রাখুন ভাইয়া। আপনি আজ এক অনাথকে জীবন দান করেছেন। সেই দিনের পর থেকে মেয়েটি রোড স্কুলে আসা যাওয়ার সময় সাইকেল থামিয়ে পূর্ণ সম্মানের সাথে তাকে প্রণাম করত। তার মুখে ফিরে আসা সেই অকৃত্রিম হাসি গোপালের জন্য কোনো অমূল্য গুপ্তধনের চেয়ে কম ছিল না। সেই একটি ঘটনা গোপালের হৃদয় পরিবর্তনের কাজ করল। সে জীবনে প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল যে তার একটি ছোট সাহায্য, তার একটি ছোট ত্যাগ কোনো গরিব মেয়ের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিছুদিন পার হওয়ার পর গোপালের চোখে আরও একটি মেয়ে পড়ল, যে প্রখর রোদে ঘামে ভেজা অবস্থায় পায়ে হেঁটেই স্কুলের দিকে যাচ্ছিল। জিজ্ঞেস করে জানতে পারল যে তার সাইকেল একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ভেঙে গেছে এবং তার দিনমজুর বাবার নতুন সাইকেল কিনে দেওয়ার মতো টাকা নেই। এবার গোপাল অন্য কিছু করার সিদ্ধান্ত নিল। সে ভাঙাড়ি বাজারে গেল, সেখান থেকে ভাঙাড়িতে ফেলে দেওয়া একটি পুরনো সাইকেল পানির দামে কিনে আনল। সে দিনরাত এক করে টানা 2 দিন পরিশ্রম করল, তাতে নতুন যন্ত্রাংশ লাগালো, সেটিকে একদম নতুনের মতো বানিয়ে সেই মেয়েটির হাতে তুলে দিল। ব্যাস, তারপর আর কি? এখন তো এটা গোপালের জীবনের রোজকার নিয়ম হয়ে দাঁড়ালো। যেখানেই সে ভাঙাড়িতে কোনো ভাঙাচোরা সাইকেল পেত, সে তা সস্তা দামে কিনে আনত। রাতের নিস্তব্ধতায় তার দোকানের হালকা বাল্বের আলোয় সে সেগুলো মেরামত করত এবং যে মেয়েদের প্রয়োজন হতো তাদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দিয়ে দিত। এখন তার ছোট দোকানে মেরামতের জন্য আসা সাইকেলগুলোর পাশাপাশি সবসময় 2-3টি বাড়তি সাইকেল তৈরি থাকত। ধীরে ধীরে সেই মেয়েদের কাছে গোপাল আর শুধু একজন সাইকেল মেকানিক রইল না, সে তাদের নিজের বড় ভাই হয়ে উঠল। স্কুল থেকে ফেরার সময় মেয়েরা তার দোকানে থামত। কেউ নিজের ঘরের আর্থিক সমস্যার কথা বলতো, কেউ পড়াশোনার অসুবিধা জানাত, আবার কেউ বান্ধবীদের ঝগড়া মেটানোর অনুরোধ করত। গোপাল তার গ্রিজ মাখা রেঞ্জ হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনত, যতটুকু তার বুদ্ধি আসত। সে একজন বড় ভাইয়ের মতো তাদের সঠিক পথ দেখাত। আশ্চর্যের বিষয় ছিল এই যে সেই মেয়েরা তার প্রতিটি কথা কোনো গুরুর আদেশের মতো মেনে চলত। গোপালের সেই ছোট কালিঝুলি মাখা দোকানটি এখন সেই মেয়েদের কাছে একটি নিরাপদ আশ্রমে পরিণত হয়েছিল। দুপুরে যখন স্কুল ছুটি হতো তখন কাঠফাটা রোদ থেকে বাঁচতে অনেক মেয়ে সেখানেই টিনের ছায়ায় বিশ্রাম নিত। কেউ কলসি থেকে ঠান্ডা জল খেত, কেউ সাইকেলে হাওয়া ভরাত, আবার কেউ শুধু 2 মিনিট জিরিয়ে নেবার জন্য বসত। কিছু মেয়ে তো এতটাই আপন হয়ে গিয়েছিল যে তারা নিজের বাড়ি থেকে আনা শুকনো খাবারের টিফিন থেকে অর্ধেক খাবার তাদের গোপাল ভাইয়ার জন্য বাঁচিয়ে নিয়ে আসত। গোপাল এই দুনিয়ায় একদম একা ছিল। তার বাবা মা তার ছোটবেলাতেই এক মহামারীতে মারা গিয়েছিলেন। অভাব আর সংগ্রামের কারণে সে কখনো নিজের ঘর বাঁধার বা বিয়ে করার কথা ভাবেনি। সে সেই দোকানের পেছনে থাকা একটি স্যাঁতসেঁতে ছোট অন্ধকার ঘরে জীবন কাটাচ্ছিল। কিন্তু এখন মেয়েদের সেই মিষ্টি কলকাকলি আর তাদের নিঃস্বার্থ ভালোবাসা তার সেই জনশূন্য ও নিরাভরণ জীবনকে সুখে ভরিয়ে দিয়েছিল।
একদিন দুপুরের সময় যখন গোপাল খিদে কাতর ছিল কিন্তু কাজের চাপে উঠতে পারছিল না, তখন ৪-৫টি মেয়ে হঠাৎ দোকানের পেছনে চলে এলো। তাদের মধ্যে একজন অধিকারের সুরে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি দুপুরের খাবার খেয়েছেন কি না? গোপাল হেসে এড়িয়ে যেতে চাইল। ব্যাস, এই কাজটুকু শেষ করে নিই, তারপর বানিয়ে নেব। একদম না, আপনি এখানেই বসুন, আমরা বানিয়ে দিচ্ছি। মেয়েরা সমস্বরে বলল। গোপাল অনেক বারণ করল, কিন্তু সেই জেদি বোনদের সামনে তার কোনো কথা চলল না। তারা তক্ষুনি তার সেই অগোছালো রান্নাঘরে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই উনুন জ্বালানো হল এবং খুব দ্রুত সাধারণ ডাল ভাত রান্না করে তার সামনে পরিবেশন করা হল। যাওয়ার সময় তারা শাসনার সুরে বলল, এখন থেকে রোজ সময়মতো খাবার খেয়ে নেবেন ভাইয়া, না হলে আমরা কেউ আপনার সাথে কথা বলবো না। সেই দিন খাবার খাবার সময় গোপাল অনেকক্ষণ ধরে কাঁদল। তার চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। আজ বহু বছর পর তার এমন মনে হয়েছিল যেন ওই বিশাল পৃথিবীতে সত্যিই তারও কেউ আছে, কেউ একজন যে তার যত্ন নেয়। সময় নিজের গতিতে এগিয়ে চলল। এখন রাস্তা দিয়ে যাওয়া সম্ভবত এমন কোনো মেয়ে নেই যে গোপালকে চেনে না। দূর থেকেই বাতাসে আওয়াজ ভেসে আসত, গোপাল ভাইয়া, প্রণাম। কিছু ছোট বাচ্চা তো বাসে বসে হাত নেড়ে তাকে দেখে খিলখিল করে হেসে উঠত। কিন্তু যেখানে আলো থাকে সেখানে ছায়াও গভীর হয়। সব মানুষের চিন্তা একরকম হয় না। আশেপাশের কিছু ঈর্ষাপরায়ণ ও সংকীর্ণ মনা লোক এখন কানাঘুষো শুরু করেছিল। মোড়ের চায়ের দোকানে আলোচনা হতে লাগল, আরে ভাই, এত যুবতী মেয়েরা রোজ সেই মেকানিকের দোকানে কেন আড্ডা জমায়? ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয়ই কোনো রহস্য আছে। অন্য কেউ বলতো, আজকালকার জামানা খুব খারাপ বাবুজি, স্বার্থ ছাড়া কেউ কাউকে এক গ্লাস জলও দেবে না। এ সাইকেল বিলি করছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। যদিও কিছু বুদ্ধিমান লোক তার আড়ালে প্রশংসা করত যে বেচারা নিজে অভাবী হওয়া সত্ত্বেও কত পুণ্যের কাজ করছে। গোপাল এসব দুনিয়াদারি আর টিপ্পনি নিয়ে পুরোপুরি নির্বিকার ছিল। সে তার কর্মযোগেই মগ্ন ছিল। তার কাছে শুধু একটি কথাই গুরুত্ব পেত, কোনো গরিব ঘরের মেয়েকে যেন শুধু এই কারণে পড়াশোনা ছাড়তে না হয় যে তার স্কুলে যাওয়ার জন্য সাইকেল নেই। কিন্তু তখনই নিয়তি এমন এক খেলা খেলল যা গোপালের শান্ত জীবনে এক জবরদস্ত তোলপাড় এনে দিল। এটি ছিল সেই দিন যা তার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দিয়েছিল। দুপুরের সময় ছিল, সূর্য আগুন ঝরাচ্ছিল। গোপাল ঘামে ভিজে এক সাইকেলের পাংচার সারাতে ব্যস্ত ছিল। তখনই দূর থেকে স্কুল ছুটির ঘণ্টার আওয়াজ এলো। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় মেয়েদের ভিড় দেখা গেল। ঠিক সেই সময় শহরের দিক থেকে আসা একটি চকচকে সাদা রঙের দামি গাড়ি হঠাৎ হেঁচকি খেতে খেতে গোপালের দোকানের ঠিক সামনে এসে থামল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী চেহারার ভদ্রলোক তার স্ত্রীর সাথে নামলেন। তাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। গাড়ির একটি চাকার হাওয়া পুরোপুরি বেরিয়ে গিয়ে টায়ার মাটির সাথে মিশে গিয়েছিল। কেন ভাই, আমাদের গাড়ির পাংচারটা ঠিক করে দেবে? সেই ধনী লোকটা গোপালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। গোপাল দেরি না করে তার যন্ত্রপাতির ঝোলা নিল এবং গাড়ির কাছে গিয়ে তখনই কাজ শুরু করল। সে মাত্র টায়ার খুলছিল, তখনই স্কুল ফেরত মেয়েদের দল তার দোকানের পাশ দিয়ে যেতে লাগল। প্রণাম গোপাল ভাইয়া, ভাইয়া, কাল আমার সাইকেলে হাওয়া ভরে দেবেন। ভাইয়া, আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে। মেয়েদের সেই কাফেলা থেমে থেমে তাকে অভিবাদন জানাচ্ছিল। কিছু মেয়ে তো নিজের সাইকেল থেকে নেমে রীতিমতো তার পা ছুঁয়ে প্রণাম করতে লাগল। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা সেই ধনী দম্পতি এই দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। একজন অতি সাধারণ রাস্তার ধারের মেকানিক, আর তার প্রতি এত অগাধ সম্মান। তখনই 4টি মেয়ে গোপালের দোকানের কাছে থামল। তারা নিজেদের মধ্যে কোনো একটা বিষয় খুব ঝগড়া করছিল। কথা এতদূর গড়াল যে তাদের একজন সরাসরি গোপালকে ডেকে বলল, গোপাল ভাইয়া, আপনি বিচার করুন, আপনিই বলুন কার দোষ। গোপাল তার হাতের রেঞ্চ নিচে রাখল। সে উঠে তাদের 4 জনের কাছে গেল। খুব ধৈর্য ধরে দুই পক্ষের কথা শুনল। তারপর এক খুব শান্ত ও মধুর হাসির সাথে বলল, আরে আমার বোনেরা, ঝগড়ায় কি আছে? দুজনেই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নাও। যারা বিদ্যা অর্জন করে তাদের ক্রোধ শোভা পায় না। বন্ধুত্ব এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। বিস্ময়করভাবে গোপালের এ কথা বলা মাত্রই মেয়েদের সব রাগ পানি হয়ে গেল। দুজনেই তৎক্ষণাৎ একে অপরকে জড়িয়ে ধরল এবং হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। গাড়ির মালিকের চোখে এখন শুধু বিস্ময় নয়, বরং এক গভীর কৌতূহল স্পষ্টভাবে ফুটে উঠছিল। সে পলক না ফেলে গোপালকে দেখল
এবং ধীরে ধীরে তার স্ত্রীর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি বাজি ধরে বলতে পারি এই লোকটা কোনো সাধারণ সাইকেল মেকানিক নয়, এর পেছনে কোনো বড় রহস্য আছে। সেই ধনী লোকটির সেই মুহূর্তে বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই সাধারণ মেকানিকের সাথে তার এই অজানা সাক্ষাৎ অদূর ভবিষ্যতে শুধু অযোধ্যার শত শত মেয়ের ভাগ্য বদলাতে যাচ্ছে না, বরং খোদ গোপালের জীবনকে এমন এক অলৌকিক মোড়ে দাঁড় করিয়ে দিতে যাচ্ছে যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। গাড়ির পাংচার ঠিক করার সময় গোপালের কপাল থেকে ঘামের ফোঁটা ঝরছিল, কিন্তু তার মুখে ছিল সেই চিরচেনা শান্তি। সেই চকচকে সাদা গাড়ির মালিক, যার নাম ছিল অনন্ত নারায়ণ, তিনি অযোধ্যা শহরের নামকরা ও অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। তিনি তার স্ত্রীর সাথে কোনো জমির দরদামের জন্য এই গ্রামীণ এলাকা দিয়ে যাচ্ছিলেন। অনন্ত নারায়ণের নজর গোপালের সেই শ্যামলা গ্রিজ মাখা মুখ থেকে সরছিলই না। তিনি জীবনে অনেক বড় বড় নেতা, অফিসার আর সাধু দেখেছেন, কিন্তু এক সাধারণ রাস্তার ধারের মেকানিকের জন্য শত শত মেয়ের চোখে এত গভীর সম্মান, এই দৃশ্য তার বোধগম্য হচ্ছিল না। যখন গাড়ির চাকা পুরোপুরি ঠিক হয়ে গেল, তখন অনন্তবাবু তার রেশমি পকেট থেকে মানিব্যাগ বের করলেন এবং কিছু কড়কড়ে নোট গোপালের দিকে বাড়িয়ে দিলেন। কিন্তু তার ভেতরের কৌতূহল এখন তার ঠোঁট পর্যন্ত চলে এসেছে। যাওয়ার আগে তিনি নিজেকে সামলাতে পারলেন না এবং জিজ্ঞেস করেই বসলেন, একটা কথা বলো ভাই, আমি এইমাত্র যা দেখলাম তা কোনো অলৌকিকের চেয়ে কম নয়। আসলে তুমি এমন কি জাদু জানো যে এই সব মেয়েরা তোমাকে যাতায়াতের পথে মন্দিরের দেবতার মতো প্রণাম করে? এত সম্মান তো আজকাল মানুষ নিজের জন্মদাতাকেও দেয় না। গোপাল তার কালো হয়ে যাওয়া হাত দিয়ে কপালের ঘাম মুছল। তার ঠোঁটে এক খুব কোমল ও কুণ্ঠিত হাসি ফুটে উঠল। সে নোটগুলো নেওয়ার সময় নজর নিচু করল এবং খুব ধীর গলায় বলল, আরে বাবুজি, আমি কোনো জাদু টোনা জানি না, আর না আমি কোনো দেবতা। এরা তো সব সাক্ষাৎ মা সরস্বতীর রূপ, যারা বিদ্যা অর্জন করতে যায়। আমি তো শুধু এক অশিক্ষিত আর গরিব মানুষ। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়, কখনো কারো সাইকেলের চেন তুলে দিই, কখনো কারো ফেটে যাওয়া টায়ার সেলাই করে দিই, যাতে টাকার অভাবে কোনো মেয়ের কদমের গতি না থামে। ব্যাস, এইটুকুই তো কথা বাবুজি। এই উত্তর শুনে অনন্ত নারায়ণবাবু মোটেও সন্তুষ্ট হলেন না। তার জহুরির চোখ বলছিল যে কথা শুধু এইটুকুই নয়। তিনি একটু জোর দিয়ে বললেন, না গোপাল, তুমি কিছু তো লুকাচ্ছ। শুধু একবার সাইকেলে হাওয়া ভরে দিলেই কেউ এত সম্মান দেয় না। সত্যি করে বলো, আসল ব্যাপারটা কি? তখন গোপাল খুব সংকোচের সাথে ধীরে ধীরে তার পুরো কাহিনী বর্ণনা করল। সে জানালো কিভাবে সে ভাঙাড়ি বাজার থেকে লোহার দামে ভাঙাচোরা সাইকেল কিনে আনে, কিভাবে সে রাত জেগে নিজের ঘুম বিসর্জন দিয়ে সেই আবর্জনা হয়ে যাওয়া সাইকেলগুলোতে নতুন প্রাণ দেয়, আর কিভাবে সে কোনো মুনাফা ছাড়া এবং অনেক সময় একদম বিনামূল্যে সেই সাইকেলগুলো সেই অসহায় ও গরিব মেয়েদের দিয়ে দেয়, যাদের বাবার সামর্থ্য নেই নতুন সাইকেল কিনে দেওয়ার। সে বলল, বাবুজি, আমার মনে হয় যদি আমার সামান্য ঘামের বিনিময়ে কোনো একটি মেয়েরও পড়াশোনা বন্ধ হওয়া থেকে বেঁচে যায়, তবে আমার এই মানব জন্ম সার্থক হয়। ভগবান আমাকে এই কাজের জন্যই তো এই দক্ষতা দিয়েছেন। এই নিঃস্বার্থ সেবার গল্প শুনে অনন্তবাবু আর তার স্ত্রী স্তম্ভিত হয়ে গেলেন। তাদের চোখের কোণ ভিজে উঠল। তারা শহরের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সমাজসেবার বড় বড় বুলি আওড়ানো মানুষদের চিনতেন, কিন্তু এখানে এই ধুলো মাখা রাস্তায় এক মানুষ কোনো প্রচার ছাড়াই আসলে মানবতার সবচেয়ে বড় ধর্ম পালন করছিল। কিছুক্ষণের জন্য সেখানে এক গভীর নীরবতা নেমে এলো। তারপর অনন্তবাবু ভারী গলায় বললেন, গোপাল, তুমি এই সমাজের জন্য যে মঙ্গলের কাজ করছ তা কোনো মহাযজ্ঞের চেয়ে কম নয়, আর তোমার নিজেরই এই ধারণাটুকু নেই যে তুমি কতটা মহান। গোপাল তখনই তার দুই হাত জোর করল এবং মাথা নেড়ে বলল, কেমন কথা বলছেন বাবুজি? মহান তো ভগবান, আমি তো শুধু নিজের কর্মের ফল শুধরে নিচ্ছি। অনন্তবাবুর মনে সেই মুহূর্তেই এক দৃঢ় সংকল্প জন্ম নিল। তিনি গাড়িতে ওঠার আগে ফিরে তাকিয়ে বললেন, গোপাল, আমার একটা কথা মনে রেখো, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় বা এই বাচ্চাদের জন্য বড় কিছু করার চিন্তা মনে আসে, তবে আমাকে অবশ্যই মনে করো, আমি তোমার পাশে থাকব। গোপাল তখন শুধু হেসে মাথা নিচু করল। তার মন বলছিল যে এমন বড় ঘরের মানুষরা আবেগের বশে প্রায়ই এমন বড় বড় কথা বলে ফেলেন, আর তারপর নিজের রঙিন দুনিয়ায় ফিরে গিয়ে সব ভুলে যান। কিন্তু গোপাল ভুল ছিল। ঠিক এক সপ্তাহ পর যখন সূর্য ডুবছিল এবং পাশের রাম মন্দির থেকে আরতির ঘণ্টার শব্দ বাতাসে ভাসছিল, সেই সাদা গাড়িটি আবার ধুলো উড়িয়ে তার দোকানের সামনে এসে থামল।
এবার অনন্তবাবু একা ছিলেন না, তার সাথে শহরের আরও 2 জন ধনী ও বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তারা কোনো দ্বিধা ছাড়াই গোপালের দোকানের পেছনে থাকা সেই ছোট স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ঘরে গিয়ে বসলেন। তারা সরাসরি কাজের কথা এলেন। গোপাল, আমরা অনেক চিন্তাভাবনা করেছি। আমরা এই গরিব কন্যাদের জন্য স্থায়ী কিছু করতে চাই। তুমি বলো, তুমি নিজের জন্য আর এই বাচ্চাদের জন্য ভবিষ্যতে কি চাও? গোপাল প্রথমেই সেই ধনী লোকদের তার ওই ভাঙাচোরা ঘরে বসতে দেখেই ঘাবড়ে গিয়েছিল। সে জলের গ্লাস দিতে দিতে কুণ্ঠার সাথে বলল, বাবুজি, যদি আপনি সত্যিই কিছু করতে চান, তবে আমার জন্যে নয়, এই মেয়েদের জন্যে কিছু করুন। আমি দেখেছি যে অনেক মেয়ে বিজ্ঞানের পড়াশুনো করতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ নার্স হতে চায়, কিন্তু তাদের কাছে উচ্চশিক্ষার জন্যে বা কোচিংয়ের জন্যে টাকা নেই। মাসের 500 টাকাও তাদের বাবা মায়ের কাছে পাহাড়ের মতো ভারী। যদি এদের জন্যে এমন কোনো ব্যবস্থা হয় যেখানে এরা টাকা ছাড়াই ভালো শিক্ষা পাবে, তবে ভগবান আপনার অনেক বড় মঙ্গল করবেন। এ কথা শুনে অনন্তবাবুর মুখে এক উজ্জ্বল আভা ফুটে উঠল। তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন, কিছুক্ষণ হিসেব করলেন এবং এক গভীর হাসির সাথে বললেন, ঠিক আছে গোপাল, যদি আমরা এই জমিতেই একটি বিনামূল্যে শিক্ষাকেন্দ্র, একটি জ্ঞানের মন্দির খুলে দিই তবে কেমন হবে? গোপালের চোখ ছানা বড়া হয়ে গেল। কি সত্যি বলছেন বাবুজি? এমনটা কি হতে পারে? অবশ্যই হতে পারে আমার ভাই, কিন্তু একটা শর্ত আছে, তোমাকেও এতে আমাদের পূর্ণ সমর্থন দিতে হবে। আর ঠিক সেই দিন থেকেই সেই এলাকার ভাগ্য পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গোপালের দোকানের সাথে লাগোয়া একটি খালি পড়ে থাকা জমিতে ইট পড়তে শুরু করল। রাত দিন কাজ চলল এবং একটি পাকা ছাদওয়ালা বড় ঘর তৈরি হয়ে গেল। শহর থেকে 2 জন খুব যোগ্য ও অভিজ্ঞ শিক্ষককে ভালো বেতনে রাখা হল এবং পুরো এলাকার গ্রামগুলোতে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হল যে এখন থেকে গরিব ঘরের মেয়েদের জন্যে এখানে মা গায়ত্রী বিনামূল্যে শিক্ষাকেন্দ্রে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা থাকবে। শুরুতে যখন এই খবর পাশের সেই সরকারি স্কুলে পৌঁছাল, তখন কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আজকালকার এই ঘোর কলিযুগে কে স্বার্থ ছাড়া বিনামূল্যে পড়ায়, মানুষ ভাবল। কিন্তু যখন বাস্তবে ক্লাস শুরু হলো, তখন দ্বিধাগ্রস্ত মেয়েরা একে একে আসতে লাগল। প্রথম দিন মাত্র 20-25 জন ছাত্রী এলো, কিন্তু যখন তারা দেখল যে সেখানে সত্যিই মন দিয়ে পড়ানো হচ্ছে, তখন কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সংখ্যা বেড়ে 50 এবং খুব শীঘ্রই 100 পেরিয়ে গেল। গোপালের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে সকালে সাইকেল তৈরি করত, আর সন্ধে নামতেই সেই শিক্ষাকেন্দ্রের সেবক হয়ে যেত। সে ক্লাস শুরু হওয়ার আগে ঝাড়ু দিত, খাবার জন্য কলসিতে ঠান্ডা জল ভরত, ভাঙা চেয়ারগুলো ঠিক করত এবং তারপর বাইরে এক কোণায় বসে সেই মেয়েদের পড়াশোনা করতে দেখে এমন আনন্দ পেত যেন সে দুনিয়ার সব সম্পত্তি পেয়ে গেছে। তার মনে হতো তার বোনেরা, তার মেয়েরা এখন তাদের স্বপ্নের দিকে উড়াল দিচ্ছে। কয়েক মাসের মধ্যেই এই পরিশ্রমের জাদুকরী প্রভাব স্কুলে দেখা যেতে লাগল। যে মেয়েরা আগে গণিত আর বিজ্ঞানের ক্লাসে মাথা নিচু করে পেছনে বসে থাকত, তারা এখন সবার আগে হাত তুলে প্রশ্নের সঠিক উত্তর দিতে শুরু করল। স্কুলের সব শিক্ষকরা এই হঠাৎ আসা অলৌকিক পরিবর্তনে অবাক ছিলেন। যখন তারা আসল সত্য জানতে পারলেন যে পাশেই একটি ফ্রি কোচিং চলছে যা এই বাচ্চাদের জীবন পাল্টে দিয়েছে, তখন তারাও গভীরভাবে প্রভাবিত হলেন। সেই সরকারি স্কুলেই বিজ্ঞানের একজন খুব দক্ষ শিক্ষিকা ছিলেন, শ্রীমতী সুনিতা পাণ্ডে। সুনিতা ম্যাডাম স্বভাবে খুব শান্ত, সৌম্য এবং নিজের কর্তব্যের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। যখন তিনি তার ছাত্রীদের নম্বরে এত বড় লাভ দেখলেন, তখন তার ভেতরেও এই তীব্র কৌতূহল জাগল যে আসলে এই শিক্ষার মন্দিরটি চালাচ্ছে কে। একদিন স্কুল ছুটির পর তিনি সরাসরি সেই কোচিং সেন্টারের দিকে রওনা দিলেন। যখন গোপাল দূর থেকে একজন উচ্চশিক্ষিতা, শাড়ি পরা, মুখে গম্ভীর তেজ সম্পন্ন এক শিক্ষিকাকে তার দোকানের দিকে আসতে দেখল, তখন সে খুব ঘাবড়ে গেল। সে তড়িঘড়ি করে তার গ্রিজ মাখা হাতগুলো গামছা দিয়ে ঘষে পরিষ্কার করল, একটি পুরনো প্লাস্টিকের চেয়ার আনল, সেটাকে নিজের শার্ট দিয়ে 2-3 বার ঝাড়ল এবং অত্যন্ত আদরের সাথে মাথা নিচু করে বলল, প্রণাম ম্যাম সাহেব, দয়া করে এখানে বসুন। গোপালের কাছে সুনিতা ম্যাডাম কোনো দেবীর চেয়ে কম ছিলেন না, কারণ তিনি বিদ্যা দান করতেন। সুনিতা ম্যাম পুরো সেন্টারটি ঘুরে দেখলেন। সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, মেয়েদের শৃঙ্খলা আর পড়াশোনার মান দেখে তিনি ভেতর থেকে অত্যন্ত খুশি হলেন।
তিনি গোপালের দিকে ফিরে এক খুব স্থির ও মিষ্টি গলায় বললেন, গোপালবাবু, আপনি যে এই ভগীরথ প্রচেষ্টা করেছেন তা বড় বড় জ্ঞানী আর ধনী লোকেরাও করতে পারেন না। আপনি এই মেয়েদের শুধু শিক্ষা দেননি, জীবন কাটানোর অধিকার দিয়েছেন। গোপাল লজ্জায় নজর মাটিতে নামিয়ে নিল। না না ম্যাম সাহেব, আমি কিছু করিনি, এসব তো ভগবানের লীলা আর অনন্তবাবুজির কৃপা। আমি তো শুধু এক অশিক্ষিত মেকানিক। কিন্তু সুনিতা ম্যাম তার এই সরলতা আর অকৃত্রিম নম্রতায় পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই দিনের পর ম্যাম সাহেবের সেখানে আসা যাওয়া শুরু হলো। শুরুতে তিনি সপ্তাহে ১-২ বার আসতেন, তারপর ধীরে ধীরে এটা তার রোজকার নিয়মে পরিণত হল। স্কুল ছুটি হতেই তিনি বাড়ি যাওয়ার বদলে সরাসরি সেখানে পৌঁছতেন এবং নিজের পক্ষ থেকে সেই বাচ্চাদের বিজ্ঞানের কঠিন অধ্যায়গুলো বিনামূল্যে পড়াতে শুরু করলেন। ছাত্রীরা তো আগে থেকেই তাকে খুব মানত, কিন্তু এখন তারা ম্যাম সাহেবকেও ততটাই সম্মান দিতে শুরু করল যতটা তারা তাদের গোপাল ভাইয়াকে দিত। যতক্ষণ ম্যাম সাহেব পড়াতেন, গোপাল একজন পাহারাদারের মতো বাইরে দাঁড়িয়ে থাকত। সে তাদের জন্য পাশের দোকান থেকে মাটির ভাঁড়ের চা আনত, তাদের বসার জায়গা পরিষ্কার করত এবং সব সময় একটি সম্মানজনক দূরত্ব বজায় রাখত। সুনিতা ম্যাম সাহেবের প্রায়ই এটা দেখে গভীর বিস্ময় হতো যে এই জরাজীর্ণ ও অশিক্ষিত মানুষটির ভেতরে না আছে কোনো হীনমন্যতা, না আছে নিজের ভালোর কোনো অহংকার। সেখানে শুধু স্বচ্ছ সত্য আর একটি পবিত্র আত্মার বাস ছিল। সময়ের সাথে সাথে তাদের দুজনের মধ্যে এক অব্যক্ত, অদৃশ্য এবং খুব গভীর বিশ্বাস গড়ে উঠতে লাগল। ম্যাম সাহেবের গোপালের সাথে কথা বলে এক অদ্ভুত মানসিক শান্তি মিলত। আসলে কেউ জানত না যে সুনিতা ম্যাম সাহেবের নিজস্ব ব্যক্তিগত জীবন কোনো ভয়াবহ ট্র্যাজেডির চেয়ে কম ছিল না। তার স্বামী একজন খুব বড় সরকারি পদে আসীন অফিসার ছিলেন। টাকা, প্রতিপত্তি, বড় বাড়ি সবই ছিল তাদের, কিন্তু দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক বেঁচেছিল না, তার স্বামী ছিল এক নিতান্তই কঠোর, অহংকারী ও হিংস্র প্রকৃতির মানুষ। সুনিতা ম্যাম বছরের পর বছর ধরে মানসিক ও আবেগীয় নির্যাতন সহ্য করছিলেন। ঘরের রোজকার অশান্তি আর টিপ্পনি তাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। সমাজ কি বলবে, বদনামের দাগ কীভাবে সইব, ব্যাস এই মিথ্যে ভয়েই তিনি সেই মৃত সম্পর্কের লাশ নিজের কাঁধে বইছিলেন। সেই বিলাসবহুল বাংলোটি তাকে কোনো ভয়ানক সমাসনের মতো গ্রাস করতে আসত। তিনি ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ ছিলেন, কিন্তু এখানে গোপালের সেই ছোট আশ্রমের মতো সেন্টারে গোপালের সেই নিষ্কাম সেবা, মেয়েদের সেই খিলখিল হাসি আর গোপালের চোখে দেখা সেই নিষ্পাপতা, এই সব ম্যাম সাহেবের সেই আহত ও জনশূন্য হৃদয়ে মলমের কাজ করছিল। তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলেন যে আসল মানবতা মোটা মোটা বই বা বড় পদে থাকে না, বরং গোপালের মতো মাটি কামড়ে থাকা নিঃস্বার্থ মানুষের হৃদয়ে স্পন্দিত হয়। তিনি এখন রোজ সেই বিকেলের অপেক্ষা করতে শুরু করলেন। গোপালের দুটি মিষ্টি ও সত্য কথা শুনে তার সারা দিনের, বরং বছরের পর বছরের ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে যেত। কিন্তু অন্যদিকে বেচারা গোপালের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার প্রতি ম্যাম সাহেবের মনে কেমন তুফানি ঢেউ উঠতে শুরু করেছে। সে তো তাকে আজও এক খুব উঁচু আসনে বসা বিদুষী মনে করত, যাকে সে কেবল দূর থেকে মাথা নিচু করে প্রণাম করতে পারে। আর তারপর শীতের এক তেমনই ঠান্ডা সন্ধ্যা এলো, যখন সবকিছু বদলে যেতে চলেছিল। সেন্টারের ছুটি হয়ে গিয়েছিল, সব মেয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছিল, আকাশে সূর্য ডুবছিল এবং তার সিঁদুর রাঙা আলো সেই ছোট ঘরে ছড়িয়ে পড়ছিল। আর ঠিক সেই মুহূর্তেই এমন এক প্রশ্ন করা হলো যা গোপালের পায়ের তলার মাটি সরিয়ে দিল। সূর্য পশ্চিমের দিগন্তে কোনো লাল তপ্ত গোলকের মতো গলে যাচ্ছিল। শিক্ষাকেন্দ্রের সেই ছোট ঘরটি এখন পুরোপুরি ফাঁকা ছিল। শেষ ছাত্রীটিও তার সাইকেলের ঘণ্টি বাজাতে বাজাতে মেঠো পথে চোখের আড়াল হয়ে গিয়েছিল। ঘরে এখন মাত্র দুজন মানুষ উপস্থিত ছিল, এক কোণে রাখা চেয়ারগুলো গুছিয়ে রাখা গোপাল, আর নিজের টেবিলের পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে থাকা সুনিতা ম্যাম সাহেব। সেই বিকেলে বাতাসে এক অদ্ভুত স্থিরতা ছিল, না পাতার মর্মর শব্দ ছিল, না বাইরে রাস্তার কোনো শোরগোল। হঠাৎ সেই ভারী স্তব্ধতা চিরে সুনিতা ম্যাম সাহেবের শান্ত কিন্তু কাঁপতে থাকা আওয়াজ ভেসে এলো, গোপালবাবু, একটু কি আপনার কাজ থামাবেন? আমাকে আপনার সাথে খুব জরুরি কিছু কথা বলতে হবে। গোপাল তখনই তার হাতের ডাস্টার নিচে রাখল এবং 2 কদম পিছিয়ে গিয়ে বরাবরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। জি ম্যাম সাহেব,
আদেশ করুন, আগামীকালের জন্য কি কোনো নতুন বই আনতে হবে, নাকি অনন্তবাবুজিকে কিছু বলতে হবে? সুনিতা এক দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এমন এক ব্যথা আর দৃঢ় সংকল্প ছিল যা গোপাল আগে কখনো দেখেনি। বইয়ের কথা নয় গোপালবাবু, এটা জীবনের কথা। যদি আমি আপনাকে একথা বলি যে কোনো বুদ্ধিমতী, স্থির এবং সম্পূর্ণ একা কোনো নারী আপনার এই জনশূন্য জীবনে আসতে চায়, আপনার এই সেবা ধর্মে আজীবনের জন্য আপনার সাথী হতে চায়, তবে কি আপনি তাকে গ্রহণ করবেন? গোপাল যেন পাথরের মতো হয়ে গেল। তার পায়ের তলার মাটি সরে গেল। তার মনে হলো সে হয়তো ভুল কিছু শুনেছে। সে ঘাবড়ে গিয়ে বলল, আরে ম্যাম সাহেব, আপনি এ কেমন ধাঁধা দিচ্ছেন? আমার মতো অভাগা, অভাবী আর অশিক্ষিত মেকানিকের ভাগ্যে এমন কোথায়? আমার তো অর্ধেকের বেশি জীবন এই সাইকেলের চাকার মাঝেই কেটে গেল। আর তাছাড়া আমার মতো গরিবকে কেই বা বিয়ে করতে চাইবে? আপনিও না ম্যাম সাহেব, মাঝে মাঝে খুব বড় রসিকতা করে বসেন। সে নিজের নার্ভাসনেস লুকাতে এক ফ্যাকাশে হাসি হাসার চেষ্টা করল, কিন্তু সুনিতা ম্যাম সাহেবের চোখে রসিকতার কোনো নাম নিশানাও ছিল না। সেখানে ছিল শুধু স্বচ্ছ সত্য আর চোখের জলের এক পাতলা আস্তরণ। তিনি নিজের কণ্ঠস্বরকে আরও স্পষ্ট করে বললেন, আমি কোনো রসিকতা করছি না গোপালবাবু, আমি নিজের কথা বলছি। আমি আপনার সাথে থাকতে চাই। এ কথা শোনা মাত্রে গোপালের হাত পা অবশ হয়ে গেল। সে নির্বাক হয়ে রইল। ম্যাম সাহেব, আপনি কি বলছেন? এ ঘোর অনর্থ। আপনি একজন খুব বড় বিদুষী, একজন খুব বড় অফিসারের ধর্মপত্নী। সমাজে আপনার এত উঁচু সম্মান, আর আমি তো রাস্তার ধুলো। আপনার মতো দেবী এমন চিন্তাও কিভাবে আনতে পারেন? পারেন? তার এই কথায় সুনিতা ম্যাম সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে বহু বছরের জমা ব্যথা অশ্রু হয়ে ঝরতে লাগল। তিনি প্রথমবারের মতো গোপালের সামনে নিজের হৃদয় চিনে মেলে ধরলেন। সম্মান? কেমন সম্মান গোপালবাবু? সেই সম্মান যা শুধু দুনিয়াকে দেখানোর জন্য? আমার স্বামী, আমার সেই তথাকথিত দেবতা আমাকে সারা জীবন শুধু অপমান, অবজ্ঞা আর শ্বাসরোধ ছাড়া কিচ্ছু দেয়নি। ওটা এমন এক খাঁচা যেখানে আমার আত্মার রোজ ছটফট করে। আমার সেই সম্পর্ক বহু বছর আগেই ভেতরে ভেতরে মরে গেছে। আমি শুধু সমাজের ভয়ে তার লাশ বয়ে চলেছি। কিন্তু এখানে এসে আপনাকে দেখে আমার উপলব্ধি হয়েছে যে আসল মানবতা, আসল সম্মান সেই বড় অট্টালিকায় নয়, বরং এই ভাঙা ছাদের নিচে আছে। আমি আর ওই মিথ্যে জীবন বাঁচতে চাই না গোপালবাবু। মানুষের দাম তার টাকা বা পোশাকে নয়, তার পবিত্র হৃদয় হয়। আর আপনার হৃদয় এই পৃথিবীতে সবচেয়ে বিশাল। গোপালের কাছে কোনো শব্দ অবশিষ্ট ছিল না। সে শুধু মাটির দিকে তাকিয়ে রইল। একদিকে এই এত বড় ম্যাম সাহেব ছিলেন, যিনি তার সব কিছু ছেড়ে গোপালের কাছে আসতে চাচ্ছিলেন, আর অন্যদিকে ছিল তার নিজের অস্তিত্ব। দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সেই বিকেলের পর দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। গোপাল ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল যে সমাজ হয়তো তাদের ভুল বুঝবে, পাছে এই মেয়েদের পবিত্র শিক্ষা কেন্দ্রে কোনো আঁচ আসে। কিন্তু সুনিতা ম্যাম সাহেব নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি ঠিক করে নিয়েছিলেন যে এখন যাই হয়ে যাক, তিনি সত্যের পথেই চলবেন। কিছুদিনের মধ্যেই সুনিতা তার স্বামীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিলেন। শুরুতে সেই অহংকারী স্বামী এটিকে একটি সামান্য হুমকি মনে করেছিল, কিন্তু যখন সে আসল সত্য জানতে পারল যে তার নিজের স্ত্রী এক সাধারণ সাইকেল মেকানিকের জন্য তাকে ছাড়তে চায়, তখন তার অহংকারে খুব আঘাত লাগল। সে অগ্নিশর্মা হয়ে উঠল। একজন বড় অফিসারের স্ত্রী এক মেকানিকের কাছে চলে যাবে? এটা তার সম্মানের মুখে এক বিশাল চর ছিল। সে তার ক্ষমতা, প্রতিপত্তি আর টাকার নোংরা খেলা শুরু করল। প্রথমেই সে গোপালের অতীত খুঁড়ে বের করল, কিন্তু সেখানে সরলতা ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না। তারপর সে তার পোষা গুন্ডা আর দুর্নীতিবাজ লোকদের মাধ্যমে পুরো অযোধ্যা অঞ্চলে গুজবের এমন এক বাজার গরম করল যা মানবতাকে লজ্জিত করে দিল। আরে, ওই গোপাল কোনো সাধু নয়। ও বিনামূল্যে সাইকেল আর পড়াশোনার প্রলোভন দেখিয়ে আমাদের নিষ্পাপ মেয়েদের ফোসলায়। ওর নিয়তে খুঁত আছে। ওই লোকটার চরিত্র ঠিক নেই। টাকা দিয়ে কিছু লোকের মাধ্যমে এই মিথ্যে পুরো এলাকায় ছড়িয়ে দেওয়া হলো। যে সমাজ গতকাল পর্যন্ত গোপালকে দেবতা মানত, সেই সমাজে এখন তাকে সন্দেহ আর ঘৃণার চোখে দেখতে লাগল। মোড়ে মোড়ে নোংরা কথাবার্তা হতে লাগল। গোপাল তো বুঝতেই পারছিল না যে হঠাৎই কেমন ঝড় এলো। সবচেয়ে বড় বজ্রপাত তো তখন হল যখন একদিন সাত সকালে ৪-৫ জন মেয়ের বাবা লাঠি নিয়ে গোপালের দোকানে চড়াও হল। তারা গোপালের কলার চেপে ধরল এবং তাকে গালিগালাজ করে বলল, খবরদার গোপাল, আজ থেকে যদি আমাদের মেয়েদের আশেপাশে তোকে দেখা যায়, শিক্ষার নামে ব্যবসা খুলেছিস,
আমাদের মেয়েদের থেকে দূরে থাকবি, না হলে এই দোকানেই তোকে জ্যান্ত পুড়িয়ে মারব। গোপাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে দুহাত জোড় করল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবুজি, ভগবান রামের দিব্যি, আমি তো সবসময় এই বাচ্চাদের নিজের আপন বোন, নিজের মেয়ে মনে করেছি। আমার মনে কোনো পাপ নেই। কিন্তু সেই ক্ষুব্ধ ভিড়ের সামনে তার কোনো কথা চলল না। শিক্ষা কেন্দ্রে আসা ছাত্রীদের সংখ্যা হঠাৎ করে কমে গেল। যে বাবা মায়েরা ভয় পেয়েছিলেন তারা তাদের মেয়েদের বাইরে বের হওয়া বন্ধ করে দিলেন। দেখতে দেখতে সেই সবুজ উঠান জনশূন্য হতে লাগল। গোপাল রাত জেগে ঘুমাতে পারত না। তার নিজের জন্য কোনো চিন্তা ছিল না, কিন্তু সেই মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার ব্যথা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। তার মনে হতে লাগল হয়তো সেই কোনো পাপ করে ফেলেছে। একদিন সে হার মেনে সুনিতা ম্যাম সাহেবকে বলেই ফেলল, ম্যাম সাহেব, হয়তো আমার এই জায়গা এই শহরই ছেড়ে দেওয়া উচিত। আমার কারণেই আপনার ওপর আর এই পবিত্র কেন্দ্রের ওপর কাদা ছেটানো হচ্ছে। আপনি আপনার স্বামীর কাছে ফিরে যান। আমি চাই না আমার জন্য কারো ঘর ভাঙুক। সুনিতা ম্যাম সাহেবের চোখে এক আগুন জ্বলে উঠল। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, কখনোই না গোপালবাবু। যদি আজ আমরা পিছিয়ে যাই, যদি আপনি ভয় পেয়ে পালিয়ে যান, তবে অসত্য জিতে যাবে, অন্যায় জিতে যাবে। আপনি আপনার পুরো জীবন অন্যের জন্য বেঁচেছেন, অন্যের লড়াই লড়েছেন। আজ আমি আপনার সম্মানের জন্য লড়ব। আমি পিছিয়ে যাওয়ার পাত্রী নই। সুনিতা হার মানলেন না। তিনি পুলিশ ও প্রশাসনের কিছু সৎ অফিসারের সাথে যোগাযোগ করলেন, যাদের তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। অনন্ত নারায়ণ বাবুও তার পুরো প্রতিপত্তি এই সত্য সামনে আনতে কাজে লাগালেন। যখন নিরপেক্ষ তদন্ত হল, তখন দুধের দুধ আর জল আলাদা হয়ে গেল। এটা পুরোপুরি প্রমাণিত হয়ে গেল যে ওই সব গুজব আর সব অভিযোগ ছিল কেবল সুনিতার স্বামীর সাজানো এক নোংরা ষড়যন্ত্র। যে মেয়েদের টাকা দিয়ে প্ররোচিত করা হয়েছিল, তারাও অবশেষে ম্যাজিস্ট্রেটের সামনে সত্য উগরে দিল যে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। যখন এই তিতকুটে সত্য পুরো সমাজের সামনে এলো, তখন মানুষের মাথা লজ্জায় ঝুঁকে পড়ল। যে লোকেরা গোপালের ওপর লাঠি তুলেছিল, তারা কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল। আমাদের ক্ষমা করে দাও গোপাল ভাইয়া, আমরা মূর্খ, ওই শয়তানের কথায় প্রলুব্ধ হয়েছিলাম। আপনি তো সাক্ষাৎ ভগবানের কাজ করেছেন, আর আমরা আপনার ওপরেই সন্দেহ করেছি। পুরো গ্রাম মিলে সেই দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করল, যার ফলে তাকে চাকরি থেকে ইস্তফা দিতে হল। গোপালের সম্মান এখন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। সত্যের এই অগ্নিপরীক্ষা পার হওয়ার পর সে খাঁটি সোনা হয়ে বেরিয়ে এসেছিল। কেন্দ্রে মেয়েরা আবার কিচিরমিচির শুরু করল, এবং এবার তাদের উৎসাহ ছিল দ্বিগুণ। পরিবেশ শান্ত হওয়ার পর এক শুভ মুহূর্তে অযোধ্যার এক প্রাচীন রাম মন্দিরে কোনো আড়ম্বর ছাড়া, কোনো ব্যান্ড পার্টি বা লোক দেখানো অনুষ্ঠান ছাড়াই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ভগবান রাম ও মাতা সীতাকে সাক্ষী মেনে যখন গোপাল সুনিতা ম্যাম সাহেবের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন সেখানে উপস্থিত অনন্ত নারায়ণ বাবু আর সেই শত শত মেয়ের চোখ সুখের অশ্রুতে ভিজে গেল। সেটা কোনো সাধারণ বিবাহ ছিল না, সেটা ছিল দুটি অত্যন্ত পবিত্র আত্মার মিলন। বিয়ের পরেও গোপালের দিনযাপনের কোনো বদল আসেনি। সে আজও সকালে উঠে তার দোকানে যায়, ফাটা টায়ার মেরামত করে, সাইকেলে হাওয়া ভরায়, এবং সন্ধ্যায় সেই শিক্ষা কেন্দ্রের বাইরে একজন রক্ষকের মতো বসে থাকে। শুধু তফাৎ এটুকুই ছিল যে এখন সে একা ছিল না। তার জীবনসঙ্গিনী কদমে কদম মিলিয়ে তার সেই মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অনন্ত বাবুজির আর্থিক সাহায্য আর সুনিতা ম্যাম সাহেবের দক্ষ নির্দেশনায় সেই ছোট কেন্দ্রটি এখন একটি বিশাল বিদ্যাশ্রম হয়ে উঠেছে। সেখানে এখন একটি বিশাল পাঠাগারও তৈরি হয়েছে, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার হাজার হাজার বই পাওয়া যায়। আশেপাশের মাইলের পর মাইল দূরের গ্রাম থেকে এখন না জানি কত মেয়ে সেখানে এসে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছে। সেখান থেকে পড়াশোনা করে বের হওয়া অনেক মেয়ে আজ ডাক্তার, শিক্ষিকা আর সরকারি অফিসার হয়েছে। আর যখনই তারা তাদের প্রথম বেতন পায়, তখনই তারা সবার আগে গোপাল ভাইয়া আর সুনিতা ম্যাম সাহেবের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। বিয়ের 2 বছর পর ভগবানের কৃপায় তাদের ঘরে এক খুব সুন্দর কন্যা সন্তান জন্ম নিল। যখন গোপাল প্রথমবারের মতো তার সেই ছোট্ট কলিজার টুকরোকে তার কঠোর ও খসখসে হাতের তালুতে নিল, তখন তার চোখের জল তার মেয়ের গালে টপ টপ করে পড়ল। সে সুনিতার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এর নাম আমরা গায়ত্রী রাখব, কারণ এই মা গায়ত্রী তো আমাকে আমার পুরো পৃথিবী দিয়েছে। একেও খুব পড়াশোনা করাবো ম্যাম সাহেব, যাতে এও হাজারো মেয়ের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে। সুনিতার চোখে ছিল অসীম তৃপ্তি। আজও সেই শিক্ষার মন্দির আর সেই ছোট সাইকেলের দোকান রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বন্ধুরা, গোপাল আর সুনিতার এই গল্প নিছক কোনো গল্প নয়। এটি আমাদের ঘুমন্ত সমাজের মুখে এক খুব বড় শিক্ষা। এটি আমাদের শেখায় যে মহান হবার জন্য কোটি কোটি টাকা বা রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। মহানতা মানুষের হৃদয়ের পবিত্রতায় থাকে। একটু ভেবে দেখুন তো, যদি সেই হাড় কাঁপানো শীতের সকালে গোপাল তার সাইকেল দিতে অস্বীকার করত, যদি সে সমাজের মিথ্যে টিপ্পনী আর হুমকিতে ভয় পেয়ে পিছিয়ে যেত, যদি সুনিতা ম্যাম সাহেব নিজের আভিজাত্যের মিথ্যে খোলস থেকে বেরিয়ে না আসতেন, তবে কি আজ এত মেয়ের ঘরে শিক্ষার আলো জ্বলত? আজকের এই স্বার্থপর সমাজে কি আমাদের গোপাল আর সুনিতার মতো নিঃস্বার্থ মানুষের প্রয়োজন নেই? আমরা কি আমাদের ভেতরের সেই মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারি না, যে অন্যের ব্যথাকে নিজের মনে করবে? নিজের আত্মার কাছে এই প্রশ্নটা অবশ্যই করবেন, কারণ যতক্ষণ এই পৃথিবীতে এমন সত্য ও পবিত্র মানুষ বেঁচে আছে, মানবতার শিখা কখনোই নিভতে পারে না।